মানে আমি হালকা উইঠা বসছি তখন আমার উপরে গুলি করতেছে কিন্তু লাগতেছে না। আমার মনে হইতেছে আমাকে আল্লাহ নিজের হাতে বাঁচাইতেছে। আন্দোলনে যুক্ত হওয়ার কারণ ছিল একটাই যে ফ্যাসিস্ট সরকার যতদিন থাকবে মানুষ স্বাধীনভাবে কথাও বলতে পারবে না বা কিছু করতেও পারবে না। যে ছাত্রলীগের যে উৎপাত বা আওয়ামী লীগের যে উৎপাত ছিল সেই কারণে এলাকায় অনেকে কথাও বলতে পারতাম না আমরা। আর বিশেষ করে রইল যে চিন্তা ভাবনা করছি আমার ছোট ভাই আছে, আমি বিয়ে করেছি, আমার একটা ছোট মেয়ে আছে। যদি এই কোটার কারণে ঠিক আছে সবই চলে যায়, ঠিক আছে, তো যদি কষ্ট করে লেখাপড়া করাই, ঠিক আছে, গ্যাজেট প্রাপ্ত করে যদি চাকরি না করতে পারে ছেলেমেয়েরা, তো আর লেখাপড়ার লাভ কী? তো সেই কারণে হিসাবে নামছিলাম আমি। 18 তো আপনার মনে করেন আন্দোলনে নামছিলাম, নিরাপদ সড়কে তখনও মাইর খেয়েছি। তখন থেকেই আর কি আন্দোলনে মোট কথা বলতে কি যে আন্দোলন যদি দেখি যে না এই আন্দোলনটা যুক্তিক, যে কোনো আন্দোলনে তখনও আর কি নামতে, তখন থেকেই নামি যে এই আন্দোলনটা করা যুক্তিক আছে, ঠিক আছে, দেশের মানুষের জন্য ভালো হইব, সেই হিসাব করে নামছিলাম। আমি আহত হয়ে গিয়ে চিটাগাং রোড। তখন মানে পরিবেশটা কি ছিল? পরিবেশটা ছিল বলতে ওখানে যে ডাচ বাংলা ব্যাংক ছিল, তো ওখানে আগুন লাগা দেয় কিছু লোক, কে বা কারা লাগে সঠিক বলতে পারি না আমরা। তো ওখানে আমরা আগুন নিভাইতে যাই। তো আগুন নিভাইতে যাই দেখি আপনার আমরা পানি টানি নিয়ে যেতেছি, বা ওখানে হসপিটাল আছে ব্যাংকের উপরে, তো হসপিটালে রুগী টুগী আছে, আমরা বাঁচাইতে যেতেছি, পুলিশ বাঁচাইতেও দিতেছে না, উপর থেকে গুলি করতেছে। তো একটা ভাই আপনার মনে করেন 2 তলার উপরে হসপিটাল, তো এই 1 তলা ভাইয়া নিচতলা আগুন লাগা দিছে, 1 তলা ভাইয়া উপরে উঠতেছে, ওই ভাইয়ের ওই অবস্থায় গুলি করে পুলিশ মারা ফেলছে। তো এটা দেখার পরে আরও পুলিশের প্রতি খুব জন্মে গেল যে একটা মানুষ নিজের জীবনের পরোয়া না করে বাঁচাইতে যেতেছে, তাও বাঁচাইতে দিতেছে না, তাহলে পুলিশ ফ্যাসিস্ট সরকারের কতটুকু কথা শুনতেছে। তো এটার পরে আপনার মনে করেন পুলিশ গুলি করতেছে, এরকম অনেকে রাবার বুলেট ফার্স্টের দিকে রাবার বুলেট মারতেছে, 2-1টা রিয়েল বুলেট মারতেছে, রাবার বুলেট মারতেছে। তো চিন্তা করলাম যে থাকুক, পুলিশ একটু ঠান্ডা হইলে পুলিশ এখান থেকে চলে যাব। তো এই পর্যায়ে আমরা অনেকে গোল হয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে হঠাৎ করে কোথা থেকে জানি গুলি আসলো, আসার পরে একটা ভাই মারা গেল। আমার একদম ভাইয়ের রক্তমুক্ত যা আছে সব আমার শরীরে, আমি একদম সামনাসামনি ছিলাম। আর শরীরে এটা দেখে আপনার মনে আমার হাত পাও কাঁপতেছে, কী বলবো, কোনো মানে বলার কিছু বলতেও পারতেছে না, আমার মুখ পুরো বোবা হয়ে গেছে। পরে এক পর্যায়ে চিন্তা করলাম আমরা প্রায় 4-500 বলাবেন হয় আজকে পুলিশ মেরালাম না আজকে নিজেরাই মরে যাবো, একটা তো হইব। পুলিশের এই জ্বালা যন্ত্রণার থেকে আর ভালো লাগে না, ছাত্রলীগের জ্বালা যন্ত্রণা থেকে একটা তো হইবেই। তো আমরা গেলাম, এরকম যাইতে যাইতে প্রায় আপনার মনে করেন 1/2 কিলোর মতন পুলিশে ধাওয়া করতে করতে নিয়ে গেছি। তো আমাদের চিটাগাং রোড যে মেইন স্ট্যান্ড আছে আর কি, আদমজির দিকে যাইতে যে রোডটা, ওই রোডের মাথায় যাওয়ার পরে পুলিশ গুলি করলে আমরা আইল্যান্ড রাস্তাগুলো ডিভাইডার দিছে এখন বড় বড়, তো বৈশা পড়ি। তো এক পর্যায়ে বৈশা পড়ি ওদেরকে আমরা ঢিলাইতেছি, ওরা তেমন ইয়া করতে পারতেছে না। তো এক পর্যায়ে একটা টিয়ার শেল মারলো, সাউন্ড গ্রেনেড মারার পরে আপনার যখন অন্ধকার হয়ে গেল, আস্তে ফুটওভার ব্রিজের উপরে উঠলো 10-12 জন। উইঠা ভাই কী বলবো, সেই দিনের কথা এখনও মনে পড়লো আমার শরীর হাত পাও কাঁপে, শরীরের পশম সুদ্ধা খাড়া হয়ে যায়। আপনার মনে করেন যেইভাবে পারছে, শুধু ওই রিয়েল বুলেট মারার আগে, লাইভ বুলেটটা মারার আগে একটা সাউন্ড গ্রেনেড আর একটা ছড়া বুলেটের মারছে। ছড়া বুলেটটা আপনার মনে করেন যে ডিব্বাটা আমার এই কানের দিক দিয়ে ঘেঁষে গেছে, যে কানের লতির দিক দিয়ে ছিঁড়ে গেছিল গা। তো কানটা এমনি ধরে এমন করছি, আর আমার এদিক দিয়ে একটা লাইভ বুলেট গেল, যাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হওয়ার উঠার পরে আমি দেখি আমার চারপাশে শুধু লাশ, কোনো মানে জীবিত লোক নয়, সব লাশ পড়েছে। এটা দেখার পরে আমি আবার অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরছে, তখনও পুলিশ গুলি করতেছে। মানে আমি হালকা উঠে বসছি তখন আমার উপরে গুলি করতেছে কিন্তু লাগতেছে না। আমার মনে হইতেছে আমাকে আল্লাহ নিজের হাতে বাঁচাইতেছে, আমার কাছে এমন লাগতেছে তখন। পরে আমি ওই জায়গায় কালামা টালামা পইরা ধোয়া টোয়া পইরা সব মাপ টাপ চা বলতেছি আমি বোধহয় আজকে এই জায়গায় শেষ। আমি ওই জায়গায় শুয়ে পড়ছি, আবার অজ্ঞান হয়ে গেছি। কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরছে, পরে বলতেছি আল্লাহ আমি যেহেতু এখনও মরি নাই, বোধহয় আমার মেয়েটার জন্য আপনার আমাকে এখনও বাঁচিয়ে রাখছেন, তো আমাকে এতটুকু পরিমাণ শক্তি দেন যাতে আমি এই আইল্যান্ডটা পার হইতে পারি। বিশাল বড় আইল্যান্ড, তো আইল্যান্ড পারানো সম্ভব না, যে আইল্যান্ড দিছে বর্তমানে একদম এই সমান। এই হাতে আমার এই সাইডে গুলি লাগছে, তো এই সাইডের যা আছে সব অবশ্যই এইটাছে, এই আসতে কোনো শক্তি পেতেছি না। আর এই চোখে আস্তে আস্তে ড্যামেজ হইতেছে, দেখতেছি এই চোখে আস্তে আস্তে ঘোলা হইতেছে, আমি দেখতে পারতাছি না, এই চোখ দিয়ে এই চোখটা দিয়েই দেখতে পারতাছি, তাও কষ্ট হইতেছে আর কি। ব্যথা এই সাইড দিয়ে সব অবশ্যই আছে, রক্ত এই দিক দিয়ে পড়তেছে, আর বাকি সব ভিতরে ঝুলে দিতেছে, বোঝাই দিতেছে ভিতরে গড় গড়ায় যেমন গরু আর কি, গরুর রক্ত জবা করলে যেভাবে
রক্ত বেড়ে এইভাবে এদিক দিয়ে বেরিয়েছে আর বাকি সব ভিতরে চলে যেতেছে। পরে আমি আস্তে আস্তে এই আইল্যান্ডটা পাড়াইলাম, পাড়ানোর পরে আইল্যান্ডটা পাড়াইতেছি তাও গুলি করতেছে, সব আইল্যান্ডে লাগতেছে, দেখা যাইতেছে আইল্যান্ড পুরো ধলমল ফাইটে দিতেছে। পরে আপনার মনে করেন পার হওয়ানোর পরে গুলি করতেছে দিকে ডরে রাস্তার ভিতরে ঘুরাইতে 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 আপনার মনে করেন প্রায় এখান থেকে সরদ্দি মেডিকেলের যে মেন গেট, একদম মেন গেটটা ওই পাশে, ওই গেট পর্যন্ত গেছি। যাওয়ার পরে একটু উঠছি, উঠার পরে পোলাবেন্ডে বলতেছি ভাই আমাকে একটু ধরেন না বা আমাকে একটু পানি খাওয়ান না, আমি বোধহয় বাঁচবো না ভাই। আস্তে আস্তে বলতেছি, কথা বলতে পারি না। তো বলতেছে ভাই আমাদেরকে মাফ করে দেন, আমরা যদি ধরি ভাই ছাত্রলীগের পোলাবেন নিষেধ করছে, কারণ ওরা ওই বিল্ডিংয়ে দাঁড়ায় দেখতেছে কে আপনাদেরকে সহযোগিতা করে, যদি সহযোগিতা করি ভাই আমাদেরকে এলাকা ঢুকতে দিবে না। তো বললাম ভাই চিন্তা করেন না, এই ফেসিস সরকার থাকলে আমার মতো আপনাদের অবস্থা একদিন এমন হইব, তখন আপনাদেরকেও কেউ ধরতে আসবে না। তখন বুঝবেন যে কেউ একটা মানুষ যখন বাঁচতে চায় কেউ যদি না ধরে, তখন আপনি বুঝবেন যে কেমন লাগে আপনার ভিতরে। পরে ধরে না, পরে এদিক দিয়ে আর কি নাপ গাড়ির স্ট্যান্ড আছে সৌদি বাংলার সাথে, ওই জায়গায় একটা আইল্যান্ডের ছিল খাম্বার মতো, ওইটা ধইরা দাঁড়াইছি। দাঁড়ানোর পরে মাথা ঘুরা প্রায় 15 ফিট গাথা, ওই গাথার ভিতরে ঘুরিতে ঘুরে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে একটা ছেলে ছাদের থেকে দেখছে যে কে জানি পড়তেছে ঘুরে, ওই ছেলেটা আমাকে চিনে। পরে একটা ওর বাইরে বললো ভাই কে জানি গুলি খেয়ে ওই জায়গায় ঘুরে ঘুরে পড়ছে ভাই, এখনও জীবিত আছে, ওনাকে যা নিয়ে আসো। পরে একটা 4-5টা ছোটো ভাই আসলো, আসার পরে বলতেছে ভাই আপনি জীবিত আছেন? তো আমি কথা তখন বলতে পারি না, হাত দিয়া করলাম, নাড়াচাড়া দিলাম যে হ্যাঁ আসি। পরে আমাকে এলাকার ভিতরে নিয়ে গেল, পরে বললো ভাই আপনি কি ফয়েজ ভাই? জি। তো ভাই আপনাকে চিনতে পারি না, আপনার চিনা যাচ্ছে না গুলির কারণে, আপনার চেহারা মেয়েরা সেকেন্ডের ভিতরে ফুলে গেছে, আর দ্বিতীয় কথা এই জায়গাটা গুলির লাগার না, আপনাকে চিনা যাইতেছে না, কিন্তু আপনার কণ্ঠতে বললাম। পরে ওরা আমাকে প্রোঅ্যাক্টিভ মেডিকেলে নিয়ে গেল। ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে আপনার মনে করেন ডাক্তার বলতেছে না 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 এই রুগী বাইর করো। নার্স বলতেছে দেখেন আমরাও তো মানুষ, ঠিক আছে, তো ওনার তো একটু হইলো কিছু একটা প্রাথমিক ট্রিটমেন্টও করে দেন যাতে ঢাকা মেডিকেল পর্যন্ত যাইতে পারে, রক্তটা বন্ধ হয়। তো ডাক্তার বলতেছে নার্স বলতেছে আবার কীভাবে ট্রিটমেন্ট করুন, ফ্যামিলির তো কেউ নাই। তো নার্সকে বলতেছে দেখেন আপনি আমার যা বলেন, মা খালা বোন টোন যা বলেন সবই আপনি, কিন্তু আপনি আমার বাঁচান। আর হাত ধরে বলতেছি নগদ কান্দা দিছে আমার কথা শুই না। তো কান্দা দেওয়ার পরে ডাক্তার আমার ব্যান্ডেজ করে দিল, কি এদিক দিয়ে আপনি ব্যান্ডেজ করে গলার ভিতরে পেঁচা দিল, আমার দম বন্ধ হয়ে যেতেছে। পরে নার্সে ছিল আপনার ডাক্তার না কষাই, বলতেছে তুমি বেশি কথা বলো। পরে কি আপনার মনে করেন করে দিল। পরে ডাক্তাররা রিকোয়েস্ট করলো দেখেন ও তো বাঁচবো না, ওর যে পরিস্থিতি, ওকে যদি আপনি মাস্ক দিয়ে দেয় শুদ্ধ, আর অ্যাম্বুলেন্সে তো আরও 3টা রুগী আছে, ওদেরকে অক্সিজেন দেওয়া হইতেছে, ওর তো অক্সিজেন না দিলেও বাঁচবো না, কী করবো। পরে আপনার মনে করেন নার্স অনেক রিকোয়েস্ট করে গলার ভিতরে যে অক্সিজেন পাইপ ঢুকে দেয়, অক্সিজেন পাইপ ঢুকে ছোটো একটা অক্সিজেন যে বোতল আছে, এই বোতল একটা ভিতরে দিয়ে দিছে অ্যাম্বুলেন্সের ভিতরে। তো অ্যাম্বুলেন্সের ভিতরে যাওয়ার পরে এর ভিতরে রাস্তার মাঝখানে শনি একটা বা সাইনবোর্ড পারানোর পরে হইব বা শনি একটা রায়েরবাগের মাঝখানে হইব, তখন চোখ খুলতে পারি না, কিন্তু কে কী বলতেছে সবই শুনতে পারতেছি। তো তখন আপনার মনে করেন বলতেছে পুলিশে গাড়ি খুলা বকা দিয়া ডাইরেক্ট যে খানকে পোলা করে মেরালা বাচ্চারাই খেলা, আপনি এখনও বাইচা আছে কিন্তু গুলি খেয়ে। পরে আমি বললাম, আমি মনে মনে বলতেছি আল্লাহ এই বুঝি আমি শেষ। পরে এর ভিতরে একটা কিসের জানি গাড়ি আসলো, বললো এইটা আটকাইছে কেন? কয় স্যার এই আন্দোলন আহত হয়েছে শালা করে মেরালামো। বলতেছে ওরা তো এমনি মরে গেছে, ওদেরকে আর মারবা কি, বাচ্চা থাকিনি মেডিকেল যাইতে তার নাই ঠিক পরিস্থিতি দেখে বলতেছে ছেড়ে দাও। পরে ছাড়ার পরে আপনার মেডিকেলে যাওয়ার পরে আমার আর জ্ঞান নাই কে। তো প্রায় আপনার 12টার সময় আমার জ্ঞান আসছে। জ্ঞান আসার পরে দেখি কিছু ভাইয়েরা মানে আমাকে যাতা দিতেছে, বুকের ভিতরে যাতা দিয়ে বলতেছে, ডাক্তার বলতেছে হয়তো মনে হয় বাইচা নেই কেন। তো এসিসি যে করবো ইমার্জেন্সিতে আপনার মনে করেন এত পরিমাণ লোক মানে ঢুকাইবো যে আহত ব্যক্তি এত পরিমাণ ঢুকানোরই পেতেছে না। পরে ভাইয়েরা কোনো রকম আমার জ্ঞান ফিরে না, পরে হালকা ঝাঁতা দিল বুকের ভিতরে, জ্ঞান মানে ফিরছে। তখন আমি ওই লগে এক ভাইয়ের হাত যাতা দিয়ে ধরছি, কিন্তু চোখ খুলতে পারি না, কি বলতেছে শুনতে পারতেছি। ভাইয়ের হাত যাতা ধরার পরেই তাড়াতাড়ি আমার ঢুকাইছে ইমার্জেন্সিতে, ঢুকাই বলতেছে ও এখন জীবিত আছে, চালু ট্রিটমেন্ট করেন। পরে আমার ওই ভাইয়েরা কী করতেছে, কয় ওর কপাল ভালো, যেই 4জন আসছিল 3জনই মারা গেছে, শুধু ওই বাইচা আছে। তো এটা শোনার পরে আমার ভিতর থেকে মানে আরও খারাপ লাগতেছে যে আল্লাহ আমি বোধহয় মারা যাবো, এই 3জন মারা গেছে। তো আপনার তার ভিতরে আমার ওই
প্রোয়াক্টিভ থেকে আমার বাসায় ফোন দেওয়া হয়েছিল আর কি, আমার বাসার নাম্বার নিয়ে ফোন দেওয়া হয়েছিল। তারপরে আবার আমার পকেটে ওই যে ভাইয়েরা আমাকে ইমার্জেন্সিতে নিচ্ছে, আমার পকেট থেকে মোবাইল নিয়ে দেখে হয়তো বা ইট বা রাবার বুলেট কিছু লাগে মোবাইল আমার ভেঙে গেছে, তো মোবাইলের ডিসপ্লে নেই। পরে আমার সিম ঢুকে ফোন দিচ্ছে, আমার বোন নাম্বার ওখানে আবার জাম দিয়ে সেভ করা ছিল। তো ওনারা মনে করছে যে হয়তো ওয়াইফ হইব বা গার্লফ্রেন্ডের একটা হইবই, ফোনটাকে দিয়ে দেখি। তো ফোন দেওয়ার পরে বলতেছে এই নাম্বারটা এমন এমন জাম দিয়ে সেভ করা, এই নাম্বারটা ছিলেন লাস্টে এত এই 64। পরে বলতেছে হ্যাঁ এটা আমার হাজব্যান্ডের নাম্বার। কি হয়েছে ওনার? উনি তো গুলি খেয়েছে, উনি তো বোধহয় বাঁচবো না, চালু আপনারা ঢাকা মেডিকেল আসেন। তার আগেই আর কি ওনারা ফোন দিয়েছে। তো ওই 12টার ভিতরেই 12:30টার ভিতরে আমার ওয়াইফ আসছে। আমার ওয়াইফ মামতো সম্বন্ধী আর কি, মামতো ভাই বউর। তো উনি যায় আমাকে চিনতে পারতেছে না, বলতেছে দেখেন তো এটা কি আপনার রুগী নেই? না এটা আমার রুগী না। তা আমার বউ যায়, আমার বউরে পাঠাইছে, কয় দেখ তো তুমি চিনোস নি, এখানে অনেক লোক আছে। আমার বউ যায় আমাকে চিনা, বলতেছে এটাই আমার হাজব্যান্ড। আমার ধরে বলতেছে দেখেন যা হওয়ার হয়েছে, আপনার আন্দোলনে যাইতে না করছি অনেক দিন ধরে, আপনি গেছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমাদের কথা চিন্তা করেন নাই। তো এখন আমি আপনার সাথে আছি, ডরেন না, আপনাকে আল্লাহ বাচ্চা রাখবো। তখন একটা সাহস যে পাইছি, তখন চিন্তা করছি আল্লাহ যাতে এখনও বাচ্চা রাখছে, বাইচা থাকুন ইনশাআল্লাহ, আল্লাহ যত বাচ্চা রাখছে। ওই সাহসে আপনার মনে করেন এই পর্যন্ত এখনও টিকে আছে। মনোবল মানে একটা আছে না যে মনোবল হারাই গেলে মানুষ বললাম ভাই শেষ, ওই মনোবলটা যে দিছে ওয়াইফ আমার এখনও আমার আছে। আমার বাবা মার থেকেও বেশি করছে। একটা আছে অনেকেই আহত আছে যে অনেকের বউ চলে গেছে এই অবস্থা দেখে, কিন্তু আমার ওয়াইফ এখন আমাকে অনেক সাপোর্ট করে। তারপরে আপনার মনে করেন ওখানে আপনার 16 দিনের মতো ছিলাম, 16-17 দিনের মতন থাকার পরে আপনার পাঠাইলো ঢাকা ডেন্টালে পাঠাইলো যে তোমার ইমার্জেন্সি একটা অপারেশন করতে হবে। আমার এদিক দিয়ে ভাঙা দেখছে এক্সরে করার পরে, সিটি এক্সরে করার পরে। তো ওখানে পাঠানোর পরে একটা বড় সার্জন, কি জানি নাম আমার সঠিক মনে নেই, তো ওনার কাছে পাঠাইলো। ওনার কাছে যাওয়ার পরে উনি বললো যে উনি যাওয়ার পরে আমি লিখে দিছি তোমার একটা অপারেশনের প্রিপারেশন নিবে উনি। তো যাওয়ার পরে উনি আমাকে একটা হাইড্রোলিকের সিস্টেম আর কি, লোহার এমনি মোচড়া যাতে হা করা যায়। আমি তখন হা করতে পারতাম না, শুধু একটা আঙ্গুল ঢুকতো। তো উনি আমাকে একটা দিয়ে দিল, বললো যে না 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 তোমার কোনো অপারেশন নাই কেন। ঠিক আছে, এটা হলো 5 আগস্টের পরের কথাই বলতেছি, আপনার 17-18 তারিখে আগস্ট 17-18 তারিখের কথা বলতেছি। তো উনি বললো যে তোমার তো আর কোনো ট্রিটমেন্ট নেই, যাও তুমি এইটা দিয়ে দিলাম, তুমি 6 মাস পরে আসবা। তা আমি বললাম স্যার ঢাকা মেডিকেলের যে স্যার বললো আপনাকে যে আপনি গেলে অপারেশনের প্রিপারেশন নিল, কয় উনিও ডাক্তার আমিও তো ডাক্তার, তোমার কি আমি বলতেছি আমার কথা বিশ্বাস হয় না? তা আমি কী করবো আর, মানে তখন মনে মনে বলতেছি যে ফেসিস তো গেছে, কিন্তু ফেসিসের যে লোকগুলো আছে এগুলো মনে এখনও যায় না, কারণ আমাদের ট্রিটমেন্ট আমাদেরকে দেখতেই পারতেছে না। তো পরে আপনার এক পর্যায়ে আমার যে বউয়ের মামতো ভাই আলামিন ভাই, উনি কীভাবে জানি খবর পেলো যে সিএমএইচে ট্রিটমেন্ট চালু হয়েছে আহতদের জন্য। তার ভিতরে করলাম চক্ষুতে আসছি ভাই। চক্ষুতে আসার পরে মনে করেন সিরিয়ালে টিকিট কাটার পরে বললাম এই আন্দোলনের পেশেন্ট তো কোনো গ্রাহ্য না। তো যখন আপনার হইল গিয়া 146 না কত আর কি, ওখানে আর কি যে জায়গায় ভর্তি নেয় আর কি, তো ওখানে বললাম ভাই আমি তো এমন আন্দোলনে গুলি গেছি। পরে বললো ভাই আপনি আন্দোলনে গুলি খেয়েছেন তো আপনাদের জন্য তো ভালো সুযোগ সুবিধা আছে, আপনি এমআইএস রুমে যান। ঠিক আছে, রুমে আর কি ওই যেটা বলে আর কি এমআইএস রুম না কি জানি বলে আর কি, হেড আর কি যে জায়গায় আছে। তো ওখানে পাঠানোর পরে উনি বলতেছে এত রুমে যাও, এত নাম্বার রুমে যাওয়ার পরে আপনার ওখানে গেলাম। যাওয়ার পরে ওনারা রিপোর্ট দিল পড়তে, সব ফ্রি করাইছে। কিন্তু আপনারা মনে করেন 100 জন লোক আছে সিরিয়ালে, তো আমাকে বলছে তুমি যায়া বলবা এই ম্যাম পাঠাইছে, আমাকে একটু তারা আগে দেখা দিতে বলতে। তো বলতেছে ম্যামের কথা চলবে না, যে স্টাফরা আছে। পরে পকেট থেকে 200 টাকা বের করে দিলাম, আমার সিরিয়াল 1 নম্বর হয়ে গেছে। চক্ষু বিজ্ঞানের কথা বলতেছি ভাই। পরে আপনার মনে করেন 3টা রিপোর্টের জন্য আমার 3 দিন আসতে হয়েছে। 3 দিনে আমার মনে করেন প্রায় 12,000 টাকা খরচ হয়েছে, গাড়ি ভাড়া, খাবার টাবার, 3 জন লোক আসছি। জুলাই ফাউন্ডেশন থেকে আজ পর্যন্ত আন্দোলনের পর থেকে অনুদান? হ্যাঁ, জুলাই ফাউন্ডেশন যতটুকু করার আমার জন্য করছে, সবাইকে দিতে পারে নাই। আপনার জুলাই ফাউন্ডেশনের তো তেমন ফান্ড নাই ভাই। তো যতটুকু পারছে 1 লাখ টাকা আগে পেয়েছিলাম, পরে আবার যেটা প্রাপ্য দিচ্ছে দেওয়ার পরে ওইগুলো ভাই আমার ট্রিটমেন্ট করতে অনেক টাকা খরচ গেছে। আমি অনেক টাকা রেন্ট ছিলাম, ওই টাকাগুলো সব আমার রেন্ট দিয়ে দিতে হয়েছে।
তো এখনও জুলাই ফাউন্ডেশন থেকে দিব বলছে, কিন্তু ফান্ড নাইকা, ফান্ড ঢুকলে বলছে দিব। সরকারের কাছে বারবার চিঠি পাঠাইতেছে যে জুলাই ফাউন্ডেশনে ফান্ড দিতে। তো আমরা যতটুকু জানি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নাকি ফান্ড আটকে দিতে না করছে, তার জন্য দিতেছে না জুলাই ফাউন্ডেশনের ফান্ড। আর চক্ষু বিজ্ঞানে তো আপনার দেখতেছেন ট্রিটমেন্ট বন্ধ করে দিছে, তো ওনাদেরকে বারবার বলতেছি আমাদের ট্রিটমেন্ট দিতেছে না।